আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষুধা দারিদ্র্য থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দূরত্ব কমাতে হবে মন্তব্য সিইসি। নির্বাচন কমিশনের দ্বিধা বিভক্তির অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের। মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন বিএনপি। সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহি। এছাড়াও সংবাদ আরো থাকছে। তিব্বতে পাহাড় ধসে ব্রহ্মপুত্রের গতিপথে বাধা। অরুণাচল আসামে জলোচ্ছ্বাসের আশঙ্কা। বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশে ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরা আগামীতে দেশ পরিচালনা করবে, তাই সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত সময়ে দেশ পিছিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াত জোট সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 8 বিভাগে 66টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, 6টি যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্স সহ 38টি জেলায় 73টি যুব ও ক্রীড়া স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিএনপি জামাত জোট সরকারের সময় দেশ পিছিয়ে গিয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা এখন উন্নয়নশীল দেশ, এই গতিধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয়, আমরা যদি আবার সরকার গঠন করে দেশের সেবা করতে পারি, তাহলে আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 2020 সালের মধ্যে কোনো ক্ষুধা দারিদ্র্য থাকবে না। আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের বেকার থাকার সুযোগ নেই। আমাদের কেউ বেকার থাকার আর কোনো সুযোগ নাই। একটু যদি কেউ উদ্যোগ নেয়, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজেরা কিছু করে খেতে পারবে, নিজেরা যেমন নিজের কাজ করতে পারবে, আবার নিজের পরিবারকেও সহযোগিতা করতে পারবে, দেশকে উন্নতি করতে পারবে। এর আগে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির অজ্ঞতার কারণে প্রযুক্তি খাতে দেশ পিছিয়ে ছিল। একবার বিনা পয়সায় সাবমেরিন কেবলে সংযুক্ত হবার একটা প্রস্তাব পেল, তখন বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারা ওটা নাকচ করে দিল যে না, বাংলাদেশ এই সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হবে না। কেন হবে না? তাহলে নাকি বাংলাদেশের সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। কী যে গোপন তথ্য ছিল আমি জানি না, আমি খুব অবাক হলাম। এবং সেটা নিয়েও তখনও জয়ের সাথে আমি কথা বললাম যে এটা কী ধরনের হলো, মানে যেখানে ভারত নিচ্ছে, মিয়ানমার নিচ্ছে, সকলে নিচ্ছে, আমাদের এই অঞ্চলের কোনো দেশ বাদ ছিল না, বাদ থাকলাম বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই 10 বছরে দেশে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। যে কোনো কাজ আমরা করি না কেন, আমাদের লক্ষ্য থাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম শুধু চাকরির পিছনে ছুটে বেড়াবে কেন, এই জন্য বেসরকারি খাতকে আমি প্রথমবার থেকে উন্মুক্ত করে দিয়েছিলাম। তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে দেশে হাইটেক সিটি করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা চালু। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দশম জাতীয় সংসদের 23তম অধিবেশন বসছে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিকেল 4:30টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এটি হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন। বিকেলে অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশন কতদিন চলবে তা ঠিক করা হবে। এর আগে গত 20 সেপ্টেম্বর দশম সংসদের 22তম অধিবেশন শেষ হয়। রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ না করে জনগণ কিভাবে উপকৃত হয় সেভাবে কাজ করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে এই কথা বলেন সিইসি। ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ, প্রচলিত নির্বাচন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে মন্তব্য করে তিনি জানান, এবছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে কমিশন। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমানোর কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন দ্বিধা বিভক্ত। বিএনপির এমন মন্তব্যকে হাস্যকর বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, নোট অফ ডিসেন্ট শুদ্ধ গণতন্ত্র চর্চার অংশ, এটিকে বিভাজন বলা এক প্রকার মূর্খতা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, সিলেটে সমাবেশের অনুমতি পেয়েও অহেতুক নাটক করছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্নমত পোষণ করেন অথবা নোট অফ ডিসেন্ট দেন, এটা গণতন্ত্রের বিউটি। সেখানেও ইন্টারনাল ডেমোক্রেসি কাজ করছে, আমরা সেটাই মনে করব। এটাকে নিয়ে বিভক্তির যে বিষয়, এটা তিনি যে বিভক্তির অভিযোগ তুলেছেন, এটা একেবারে হাস্যকর এবং কাল্পনিক। নির্বাচনের আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি কেন ছুটি নিয়েছেন বা তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে কিনা তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরো বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের উপর চাপ সৃষ্টি করে রায়ের দিন ধার্য করে নিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার, বাংলাদেশে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। জনাব মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তা সন্ত্রাসী আচরণ, এবং তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে কেন ছুটি নিয়েছেন নাকি নিতে বাধ্য করা হয়েছে তাও রহস্যজনক। ইসিকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার। তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই নির্দেশ দেন। এর আগে হাইকোর্টে জামিন আবেদন করা হলে আদালত 6 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত 7 অক্টোবর মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত 21 অক্টোবর পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে শুনানির দিন ধার্য করেন। গত 4 আগস্ট তথ্য প্রযুক্তি আইনে খসরুর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। ইনজুরির কারণে সাকিব তামিম না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ এগিয়ে থাকলেও জয়ের জন্য মাঠে নামবে জিম্বাবুয়ে, জানিয়েছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাগাজ্জা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ঘরের মাঠে বরাবরই বাংলাদেশ শক্তিশালী দল। তাছাড়া র্যাঙ্কিংও জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে টাইগাররা, তাই প্রত্যাশার চাপটা থাকবেই স্বাগতিকদের উপর। ম্যাচ বললেন, হারলেই সমালোচনার ঝড় উঠবে। প্রথম ম্যাচে ইনজুরি থেকে ফেরা মাশরাফি মুশফিকদের একাদশে পাওয়া গেলেও রুবেলকে নিয়ে সংশয় রয়েই গেছে। একটা সিরিজের প্রথম ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট, সো আমরা চেষ্টা করব যে বেস্ট পসিবল টিম নিতে। অবভিয়াসলি কিছু নতুন প্লেয়ার টিমে নেওয়া হয়েছে যাদেরকে এটাই দেখার সুযোগ যদি ওয়ার্ল্ড কাপকে বেস করেন। এদিকে সাকিব তামিমবিহীন বাংলাদেশকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাগাজ্জা। গত কয়েক বছরে বাংলাদেশ বেশ উন্নতি করলেও নিজের দলকে এগিয়ে রাখলেন সফরকারী অধিনায়ক। More familiar with them and we're a little bit more familiar with the conditions here. So I think as a team we stand a very good chance, especially compared to the other international teams. So I think it's going to be a very competitive series. 2013 সালের 8 মে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ জয় পায় জিম্বাবুয়ে।
এরপর 5 বছরে 10টি ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। সর্বমোট 69টি ম্যাচের মধ্যে 28টি জয় জিম্বাবুয়ের আর 41টি জয় টাইগারদের। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীন, জাপান, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে বড় বিনিয়োগ প্রস্তাব আসছে। ইতিমধ্যে সরকারি 3টি অর্থনৈতিক অঞ্চলে প্রায় 1,631 কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের যে নতুন আশা জেগেছে তাতে প্রবৃদ্ধি টেকসই ও বেগবান হবে বলে মনে করে বিশ্বব্যাংক। এছাড়া 100টি অর্থনৈতিক অঞ্চল ঘিরে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শাহরিয়ার ইমনের রিপোর্ট। দেশে 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সালে পাশ হয় বাংলাদেশ ইকোনমিক জোনস আইন। এরপরই গঠন করা হয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা বেজার গভর্নিং বোর্ড এখন পর্যন্ত 82টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি 54টি, বেসরকারি 23টি এবং চীন, জাপান ও ভারতের জন্য 4টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। বেজা আপাতত চট্টগ্রামের মিরসরাই ও ফেনীকে ঘিরে 30,000 একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলা ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেশি জোর দিচ্ছে। মৌলভীবাজারের শ্রীহট্ট ইকোনমিক জোন, বাগেরহাটের মংলা ইকোনমিক জোন এবং চীন, জাপান ও ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে শ্রীহট্টে বিনিয়োগকারীদের জমি বরাদ্দ শেষ হয়েছে। বেসরকারি 23টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 7টি চূড়ান্ত লাইসেন্স পেয়েছে। বেসরকারি 6টি অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে পণ্য উৎপাদন শুরু হয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোদমে চালু হলে দেশের বড় একটি অংশের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা বেজার। আমরা প্রায় 1 কোটি মানুষের সরাসরি কর্মসংস্থান করব, আমরা কোয়ালিটি সেবা দেব বিনিয়োগকারীদেরকে। বিশ্বব্যাংক মনে করে দেশের অপেক্ষাকৃত তরুণ কর্মশক্তি ও সস্তা শ্রমবাজার বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় ক্ষেত্র হতে পারে। আশা আছে, সুযোগ আছে, উদ্বেগ আছে। ফিনিশ লাইনটা যদি আমরা ক্রস করি তাহলে যে একটা 22 থেকে 23% মধ্যে ব্যক্তি খাতে বিনিয়োগের যে স্থবিরতা আমরা দেখেছি ওখান থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারবো। সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির অনুপাতে 35-36% উন্নীত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান হবে বলে আশা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদের। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এর পাঁচরুখি থেকে 4 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের এখনও পরিচয় নিশ্চিত হয়নি। পুলিশ জানায় ভোরে স্থানীয়রা ঢাকা সিলেট মহাসড়কের পাশে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত 4 জনেরই মাথা থেতলানো বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি 2টি পিস্তল ও 1টি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। বরগুনা পৌরসভায় গড়ে ওঠেনি নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড। শহরের যেখানে সেখানে বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন রাখায় দুর্ভোগের অন্ত নেই সাধারণ মানুষের। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ডের দাবি করে তা বাস্তবায়ন হয়নি। তবে শিগগিরই বাস স্ট্যান্ড গড়ে তোলার আশ্বাস পৌর মেয়রের। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষুধা দারিদ্র থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দূরত্ব কমাতে হবে মন্তব্য সিইসির। নির্বাচন কমিশনের দ্বিধা বিভক্তির অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের। মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন বিএনপি। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি বাহিনী। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।